হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালিনারি আর্টিস্ট হাসিনা আনসার। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু, আপনাকে ধন্যবাদ। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ আজ আমরা রোজা ইফতারের যে আইটেম এবং সেহরি অনেক কিছু নিয়ে আলোচনা করব, কি কি খাবার দাবার থাকতে পারে ইফতারের সেহরিতে। কিন্তু তার আগে একটু জানতে চাই আপনার ব্যস্ততা এখন কেমন চলছে? রান্নার মানুষ, আসলে রান্না নিয়েই ব্যস্ততা। মানে কি বলবো, বাসায় থাকলে কি, বাহিরে গেলে কি, কর্মক্ষেত্রে গেলে কি, ওই রান্না রিলেটেডই সব কাজ। যেমন কিছুদিন আগে, তার আগে বলে নিই, আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের অ্যাসেসর হিসেবে আছি। তো কিছুদিন আগে দিনাজপুরে এসএমই ফাউন্ডেশন থেকে আমাকে পাঠালো ট্রেনার হিসেবে। 5 দিনের প্রশিক্ষণ ছিল, তো মেয়েদের ফাস্টফুডের উপর প্রশিক্ষণ দিয়ে আসলাম। প্রায় 28টা হচ্ছে রেসিপি, তো 30 জন হচ্ছে নারী উদ্যোক্তা ছিল। তো খুবই ভালো মতো হয়েছে, সুন্দর মতো তারা শিখে, মানে আমার এত ভালো লাগলো যে দিনাজপুরের মেয়েদের যেটা মানে আমি শেখালাম, তার সাথে সাথে তারাও সেটা তৈরি করলো এবং একদম পারফেক্ট। মানে আমার তখন খুব ভালো লাগলো যে আমি হয়তোবা ভালো মতো শিখাতে পেরেছি আর ওরাও নিতে পেরেছে, কুইকভাবে তারা আসলে শিখে ফেলেছে। এবং আরও ব্যস্ততা গেল। এবার এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি 6ষ্ঠ খণ্ড বের হলো 21শে বইমেলায়। তো এটার কাজও করছিলাম, কারণ আপনি তো জানেন, এর আগেও আমি বলেছি যে 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 রেসিপি নিয়ে, অথেন্টিক রেসিপি নিয়ে আমরা বইটা করি। পুরাপুরি 64টা জেলা এখনো কাভার হয়নি, কিন্তু আমরা চেষ্টা করছি কাভার করতে। এবং আমরা বইটিও দেখতে পাচ্ছি, চমৎকার একটি বই হয়েছে, কাভারটাও বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। বইমেলায় এই বইটির এবার কেমন সাড়া পেয়েছেন? মানে অবশ্যই সবাই পছন্দ করেছে বলেই কিন্তু আপনার 6ষ্ঠ খণ্ড বের হয়েছে। সো এইবার বইমেলায় যেটি হয়েছে, যে পাঠকদের সাথে আসলে কেমন দেখাশোনা হয়েছে এবং সব মিলিয়ে ওভারঅল কেমন ছিল? ওভারঅল খুবই ভালো ছিল। আর এই বইয়ের জনপ্রিয়তার কারণে, যেটা বললেন, 6ষ্ঠ খণ্ড বের হয়েছে এবং এখানে যে 100 জন রন্ধনশিল্পী আছেন, আমি সম্পাদক বইয়ের, কিন্তু আমারও একটি রেসিপি আছে। তো এই যে 99 জন যে আছে, তারা কিন্তু এই বইটা নেয়ার জন্য এসেছে বইমেলায়। এবং তাদের যে আত্মীয় স্বজন, মানে কি বলবো, ফেসবুকে লেখালেখি, সোশ্যাল মিডিয়ায় যে বইটা কোথায় পাওয়া যাবে, বইটা হচ্ছে কারুবাগ থেকে প্রকাশিত হয়েছে। তো সেখানে স্টলে মানে প্রচণ্ড ভিড় ছিল। এমন হলো, একদিন প্রকাশক আমাকে বলল যে মানে বই চাচ্ছে কিন্তু আমি দিতে পারছি না, মানে ওনার যা স্টকে ছিল সেটা শেষ, আবার আনতে হবে। তো এত বেশি সাড়া পড়েছে, চাহিদা প্রচুর ছিল। জি, অনেক। অবশ্যই সবাই পছন্দ করেছে। এবং 7ম খণ্ড বের করার পরিকল্পনা আছে, কত দূর কি এগিয়েছে? নেক্সট বইমেলায় কি কোনো পরিকল্পনা শুরু করেছেন কিনা? হ্যাঁ, আমাদের হয় কি, মানে একটি খণ্ড বের হতে হতে আরও অনেক রেসিপি জমা হয়ে যায়। তো আমাদের একটি টিম আছে, তারা আবার দেখে যে আসলে এটা কি ফিউশন নাকি অথেন্টিক না আঞ্চলিক, এই বিষয়গুলো দেখে আসলে আমরা সিলেক্ট করি। সব রেসিপি যে আমরা নিব তা কিন্তু না। তো আমাদের ইতিমধ্যে হচ্ছে 7ম খণ্ডের প্রায় 40টি রেসিপি চলে এসেছে। আপু, এখন দেখা যায় যে অনেকেই এই প্রফেশনটা বেশ পছন্দ করছে। অনেকেই কিন্তু এমন অনেক নারী রয়েছেন যারা ঘরে বসে অনেক সময় চিন্তা করেন আমি কিছু একটা করতে চাই, এবং তাদের পছন্দের কাজ রান্না করা। সো তারা এই প্রফেশনটাতে আসতে চায়, নিজেকে একটু আরও ডেভেলপ করতে চায়। সো তারা কোথায় আসলে অ্যাডমিট হতে পারে এবং কোথা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এবং নিজের জায়গা থেকে কিভাবে আসলে এগিয়ে যাওয়ার প্রত্যয়টা নিয়ে আগাতে পারে? আসলে এই প্রফেশন বা অনলাইন যে হচ্ছে খাবারের অর্ডার, এই বিষয়গুলো বেশি এসেছে করোনাকালীন সময়। ওই সময় কিন্তু আমরা দেখেছি কিছু করার ছিল না, ঘরে বসে রয়েছি, শুধুমাত্র দুঃসংবাদ আর দুঃসংবাদ। সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেকে কিন্তু ডিপ্রেশনেও চলে গিয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আমাদের এই বইটাও তখনই শুরু। এবং হচ্ছে তারা অনেক ধরনের উদ্যোক্তা বের হয়ে গেল এবং উদ্যোক্তারা বেশ ভালোই কাজ করছিল। তো তারাই আবার পরে কি করলো, যে প্রফেশনালি ট্রেন হওয়ার জন্য তারা কিন্তু অনেকগুলো কোর্সের মাধ্যমে চলে আসলো। তো কেউ যদি এই প্রফেশনে আসতে চায়, তা আমি বলবো অপার সম্ভাবনাময় একটি শিল্প। একবার যে রান্নার প্রেমে পড়ে যাবে, সে শুধু পড়তেই থাকবে, মানে এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আমরা অনেক সময় দেখেছি যে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার শখের বসে এসেছে শেখার জন্য, কিন্তু ওই শিখতে গিয়ে সে এটাকে প্রফেশন হিসেবে নিয়েছে। এবং যারা নতুন আসতে চায় তাদেরকে আমি মোস্ট ওয়েলকাম বলবো, কারণ আমাদের দেশে কোর্স করার পরে যে সার্টিফিকেটটা সে পাবে, সরকারিভাবে করুক অথবা বেসরকারিভাবে, সেই সার্টিফিকেট কিন্তু সে যদি দেশের বাইরে যায় তখন তার কাজে লাগবে, একটা ভালো পজিশনে সে যেতে পারবে। এবং যারা নতুন আসতে চায়, আমার মানে
প্রাথমিক পর্যায়ে যারা আসবে তাদের অবশ্যই আরটিওটা করতে হবে। আরপিএলটা হচ্ছে 3 দিনের, আর আরটিওটা হচ্ছে 3 মাস অথবা 6 মাস বা 1 বছর অথবা ডিপ্লোমা। তো প্রথমে আগে বিষয়টা আমাকে বুঝতে হবে যে রান্না আসলে কিভাবে হাইজিন হ্যাজার্ডটা মেনটেন করে প্রপার ওয়েতে আমি রান্নার যে টেম্পারেচার একটা মানে ব্যাপার, আর ওভার কুক করলে রান্নার তো খাবারের গুণাগুণ নষ্ট হয়, এই বিষয়গুলো কিন্তু একটু পড়ালেখা করে আসতে হবে, মানে কোর্সের মাধ্যমে। তো সেখানে আছে আপনার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 1, 2, 3, এগুলো কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যেগুলো আমরা করেছি। আবার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি মানে এনএসডি এরও কোর্স এসেছে এখন, সেগুলো কিন্তু ফ্রিতে হচ্ছে, মানে এত সুযোগ সুবিধা, এমনকি আপনাকে আরও হচ্ছে টাকা পে করা হচ্ছে। আগে আমরা যে কোর্সগুলো টাকা দিয়ে করতাম অর্থের বিনিময়ে, এখন কিন্তু সেটা না, আপনি সার্টিফিকেট পাচ্ছেন, আপনি স্কিলড হচ্ছেন এবং আপনাকে আরও পে করা হচ্ছে, মানে এখন শুধু সুযোগ আর সুযোগ। এই সুযোগটাই কিন্তু আমরা যারা রান্নার জগতে আছি বা রান্নায় আসতে চান তাদের কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। সুন্দর একটি কথা বলেছেন। এবং এই কোর্সগুলো করার মাধ্যমে যেটি হবে, মজাদার রান্না তো করছেনই, পাশাপাশি কিন্তু সে ট্রেন আপ হচ্ছে আসলে খাবারটাকে কিভাবে হেলদি রাখা যায় এবং শরীরের জন্য সেটা কার্যকরী হবে, এবং খাবারটা কিভাবে হাইজিন ওয়েতে তৈরি করা যায়। আসলে খাবারটা মানে শুধু রান্না করলেই হবে না, মানে অনেক বিষয় থাকে। যেমন উপকরণটা আমি কোথা থেকে সংগ্রহ করছি, উপকরণটা বাসায় আনলাম, আনার পরে সেটা ক্লিন করে আমি রান্নায় চলে গেলাম, রান্না করার পরে পরিবেশন করলাম, পরিবেশন করে টেবিলে দিলাম, টেবিল থেকে খেলো, এরপরে কি হবে, ফ্রিজ আপ কিভাবে করব, মানে অনেকগুলো বিষয় জড়িত আছে। তো আসলে ওই যে বলে না, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই 3টা সমন্বয়ে আসলে একজন দক্ষ মানুষ, দক্ষ রন্ধনশিল্পী, মানে আপনার লাইফে যেটাই করেন এই 3টা সমন্বয়ে আপনার থাকতে হবে। এবং কথাই তো আছে, আগে দর্শনার্থী তারপরে গুণবিচারী। খাবারের সৌন্দর্যটা অনেক ম্যাটার করে। এখন তো আমাদের রোজার সময়, সো ইফতার এবং সেহরি নিয়ে স্পেশালি যদি বলি, মেয়েদের অনেক কাজ থাকে, বাসায় অনেক কাজ থাকে, এবং কর্পোরেট সেক্টরে যারা কাজ করে তাদের জন্য কোনো অনেক কষ্টদায়ক হয়ে যায়। অফিস থেকে গিয়ে ইফতারি রেডি করা এবং সেহরির জন্য আবার রাতেই প্রিপারেশন করে রাখা যে সেহরিতে উঠে কি খাওয়া হবে। সো যারা আসলে এই কর্পোরেট সেক্টরে আছে প্লাস যারা বাসায় আছেন, কি কি আইটেম রাখা যেতে পারে যেটা হয়তো অল্প সময় তৈরি করা যেতে পারে এবং প্লাস এটি হেলদি হবে? সারাদিন আমরা রোজা রাখি, ওই যে সেহরিতে খাই, এরপর তো সারাদিন রোজা রাখা, তারপর কি হয়, ইফতারের আয়োজন হয়। তো ইফতারে আমরা যেটা প্রায়ই ভুল করি, অতিরিক্ত ভাজা পোড়ার আয়োজনটা করে ফেলি। তো এটা তো একদমই বাঙালিদের আসলে এটা খুব পছন্দের একটা খাবার। কিছু তো থাকবে, কিন্তু সেটাকেও হেলদি ওয়েতে করতে হবে। যেমন আমরা কিন্তু চাইলেই বিভিন্ন রকম কাবাবও খেতে পারি স্টিম করে, যেমন চিকেন সালামি, ওটা তো আমরা বয়েল করে তারপরে ওটা কাট করে ওটা কিন্তু খেতে পারি। চিকেন সালামিটা বাচ্চাদেরও খুব পছন্দ, একটু বাটারে সতে করে নিলাম, খুবই হেলদি। এবং এই যে আমরা তো বিফ অনেক সময় খেতে ভয় পাই যে বিফটা খুব বেশি ভারী হয়ে যাবে, হজম হবে কিনা। তো আমরা যদি ইফতারিতে একটা বিফের হচ্ছে স্টিম কাবাব রাখি, কিছুই না, কাবাবের সব মশলা দিয়ে আমরা মাখালাম, বাট ওইটা স্টিম করলাম, তাহলে খুবই হেলদি হলো। এবং সাথে যদি আমরা একটু ভেজিটেবল সতে রাখি, তাহলে কিন্তু ওই সবজির ইয়েটাও পূরণ হয়ে যাচ্ছে। আবার আমরা কিন্তু পেঁয়াজু করতে পারি। পেঁয়াজুটা আমরা কিভাবে করব, সেখানে আমরা সব ধরনের সবজি দিব, সব ধরনের সবজি দিয়ে তারপর আমরা পেঁয়াজুটা করলাম, সবজির পেঁয়াজু। কিন্তু এখানে আবার টেকনিক আছে, আপনি যদি ডিপ ফ্রাই খান তো এটা আসলে কিভাবে আমি ভাজবো। প্রথমে তো আমরা সচরাচর যা করি, প্যানটা আগে হিট করি, তারপর অয়েলটা হিট করি, তারপরে দেন আমরা যখন প্রোডাক্টটা দিলাম তখনই মিডিয়াম লো হিটে দিব। কিন্তু যখন নামানোর আগে আমাদের আঁচটা বাড়িয়ে দিতে হবে, মানে ওই যে প্রোডাক্টের ভেতরে যে অয়েলটা ঢুকেছে সেটা কিন্তু বের হয়ে আসবে। দেন আমরা একটি টিস্যুর উপরে রাখলাম, যে অয়েলটা বাড়তি থাকবে সেটা কিন্তু টিস্যু সোপ করে নেবে। সো মাঝে মাঝে কিন্তু ডিপ ফ্রাই খাওয়াই যায় যদি এই টেকনিকে আমরা আসি, একটু হেলদিও হলো, মুখের স্বাদটাও বজায় থাকে। এবং আমরা যে ইফতারিতে অবশ্যই ডাবের পানিটা আমরা রাখতে পারি, কারণ সোডিয়ামের কিন্তু আমাদের অভাব হতে পারে, সারাদিন তো আমরা কিছুই খাচ্ছি না পানীয় জাতীয় বেভারেজ। তো বেভারেজ হিসেবে আপনি খেজুর তো থাকছেই, লেবুর শরবত, তারপর ডিটক্স ড্রিঙ্কস একটা রাখতে পারি, কিছুক্ষণ পর পর খেলাম। সেটা কিভাবে তৈরি করবো, আমরা একটু পুদিনা পাতা, লেবুর রস, লেবুর একটু ক্র্যাশ করে নিলাম, এবং এই পানিটা খুব কম উপকরণেই কিন্তু বাসায় থাকছে এবং হয়ে যাচ্ছে। এবং দেখেন পুদিনা পাতায় কিন্তু প্রচুর পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আপনার যে সতেজতা সেটাও কিন্তু থাকবে। আমাদের স্কিনে অনেক সময়
প্রবলেম হয়, অ্যালার্জি হয়, মানে এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিসেপটিকও কিন্তু পুদিনা পাতায় আছে এবং ধনিয়া পাতায়। আমরা কিন্তু একটা চাটনি রাখতেই পারি, যেহেতু আমরা ওইখানে কিছু ভাজা পোড়া তো থাকেই, আমরা খাবো না বলে কিন্তু কি কি রাখা যেতে পারে? হ্যাঁ, ফ্রুটস আইটেমে আমরা একটা কাস্টার্ড রাখতে পারি, সব ধরনের ফল থাকছে, মানে কাস্টার্ডের স্বাদও পেলাম, আবার ফলগুলো আমাদের খাওয়া হয়ে গেল। তারপরে ফ্রুট জুস থাকতে পারে, যেহেতু আমাদের বারে বারে একটু পানি খেতে হবে, তো আমরা সেটা জুসের মাধ্যমে, ডাবের পানি, ডিটক্স ড্রিঙ্ক, মানে কিছু থাকলে আমরা কিছুক্ষণ পর পর সেটা খেলাম। বিষয় যেটি আপু, ফ্রুটস কিন্তু এখন বাজারে যেভাবে আসলে অনেক সময় ধুলাবালি সবকিছু মিলিয়ে তো আমরা বাজার থেকে কিনে আনি, সেই জায়গা থেকে দেখা গেছে অনেকে হয়তো তাড়াহুড়ো করে ক্লিন করে, যেটা আসলে ঠিক না। ক্লিন করার প্রপার ওয়েটা যদি একটু বলে দিতেন সবার জন্য। যদি আমরা ফ্রুটস বাজার থেকে আনার পরে একটু পানিতে ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা মিনিমাম যদি আমরা রাখি, ওর মধ্যে আপনি চাইলে একটু ভিনিগার বা লেবুর রস কিন্তু দিতেই পারেন, তাহলে যে ময়লাটা আছে সেটাও চলে যাবে দ্রুত, এবং আপনার একটা হেলদি ফুডও, আপনি ফ্রুটসও পেয়ে গেলেন। তো ভিজিয়ে রাখতে হবে এবং তারপর প্রপার ওয়েতে এটাকে ক্লিন করতে হবে। তো অনেক চুচা, যেমন অ্যাপেলের চুচাটা যদি আমরা ছিলে খাই, মানে এখন তো আসলে মানে অনেক সমস্যা, উপরে হচ্ছে যে আপনার যে কোনো সার বা যে কোনো স্প্রে থাকে, তো সেই জন্য আমার মনে হয় যে একটু ছিলে খেলে সেটা হেলদি হবে। তো বিভিন্ন ধরনের ফ্রুটস এরকম করে আমরা কিন্তু অনেক ধরনের খাবার, মানে অনেক ধরনের ডেজার্ট, জুস তৈরি করতে পারি, তবে প্রপার ওয়েতে ক্লিন করতে হবে। এবং ক্লিন করবেন আপনি, আপনার হচ্ছে বাজার থেকে এই যে উপকরণগুলো আনলেন সেই ব্যাপারে আমি একটু বলতে চাই। আমরা অনেকেই বুঝি না, অনেক সময় আমরা যে ভেজা উপকরণের সাথে শুকনো উপকরণ একসাথে আনি, এতে কিন্তু ক্রস কন্টামিনেশন হয়, মানে ভেজা যেমন মাংস, মুরগি, এইগুলোর যে জীবাণু সেটা কিন্তু আমার শুকনো উপকরণে চলে যাচ্ছে, হয়তো সেটা ফলও হতে পারে। হ্যাঁ, ওই একই ব্যাগের মধ্যে না, আমরা তা করবো না, আমরা আলাদা আলাদা আনবো এবং কিচেনে যখন আনবো, আনার পরে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে আলাদা আলাদা চেম্বারেও রাখবো, রেফ্রিজারেটরে। আচ্ছা, এবং সেহরিতে যেটা হয়, ইফতারের পরপরই নামাজের বিষয় আছে, সবকিছু মিলিয়ে একটা রেস্টেরও বিষয় থাকে, স্পেশালি যদি মেয়েদের জন্য বলি, এবং ভাইয়েরা তো আছেনই। সো সেহরির সময়টাতে দেখা যায় অনেক সময় উঠতে লেট হয় বা অনেক প্রাসঙ্গিক বিষয় থাকে। সো খাবারটা কোন ধরনের খাবার রাখতে পারে বা রাতে কিরকম প্রিপারেশন নিয়ে রাখতে পারে যাতে করে সেহরি উঠে সে একটা হেলদি খাবার খেতে পারবে? এখন বিষয় হচ্ছে, আপনি যদি ইফতারি ভারী করেন তাহলে এই রাতের খাবারটা কিন্তু হালকা হতে হবে, সেহরিটাও যে খুব বেশি ভারী হবে তা না। তবে আপনি যদি ইফতারটা হালকা করেন এবং রাতের খাবারটা একটু লাইট হয়, তখন আপনি সেহরিতে একটু ভারী খাবার আপনার খাওয়া প্রয়োজন। এবং অনেক সময় দেখা যায় যে রাতে দুধটা হজম হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা দুধের বিকল্প হিসেবে টক দইটা রাখতে পারি। হ্যাঁ, একই পুষ্টিগুণ পাওয়া যাবে। হ্যাঁ, এবং ওই যে দই চিরা যেটা আমরা পছন্দ করি, চিয়া সিডস, মানে হেলদি যেগুলা, আপনি একটা কলা রাখতে পারেন, কলা দই চিরা খেলেন। হ্যাঁ, সেখানে মিষ্টি দই, যারা মিষ্টি মানে ডেজার্ট পছন্দ তারা ওইখানে মিষ্টি দইটাও রাখ, আর ঘরে পাতা দই হলে তো কথাই নেই। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তবে আমাদের তো ফাইবারও দরকার, প্রোটিন যেমন দরকার, কারণ সারাদিন আমরা রোজা আছি। তো সেক্ষেত্রে সেহরিতে অনেক সময় ভাতও খাওয়া যেতে পারে, তবে ভাতটা আমার মনে হয় একটু নরম যদি হয় তাহলে হজমের সুবিধা হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আশা করছি দর্শক শ্রোতার ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, এবং নেক্সট বই মেলায় কিন্তু আপনার 7ম খণ্ডের বইটা আমরা চাই। ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ আবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।